ফেস এরকম অনেক কারণেই হতে পারে। সেটা কিডনির কারণেও হতে পারে, হার্টের কারণেও হতে পারে, লিভারের কারণে হতে পারে, আদার অন্যান্য কিছু কারণেও হতে পারে। তবে এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি দেখা যাচ্ছে যে রিডিউসড ইউরিন আউটপুট, তাহলে সেখান থেকে আমার মাথার মধ্যে একটা ক্লিক করতে পারে যে এটা কিডনি রিলেটেড কোনো কন্ডিশন কিনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্সামিনেশন করার পরে তার একটা বায়োল্যাটারাল পিটিং লেগ ইডিমা আছে। সেটা মোটামুটি ধরে নেওয়া যায় যে এক্সপেক্টেড, যে পেশেন্টের জেনারেলাইজ সোয়েলিং আছে, পাফিনেস আছে, সে সাথে তার লেগ ইডিমা থাকতে পারে। গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখেন যেখানে লেখা আছে ব্লাড প্রেশার ইজ নর্মাল। তাহলে কেন ব্লাড প্রেশার ইজ নর্মালটা গুরুত্বপূর্ণ সেটা আমরা পরে আলাপ করব। এবং এখানে দেখেন যে ইউরিন ডিপস্টিক এমন একটা টেস্ট, এটা কিন্তু বেডসাইড টেস্ট। তাহলে এটা আপনি কিন্তু রোগীর কাছ থেকে একটা টেস্ট টিউবে ইউরিন কালেক্ট করে আপনি হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে বা ইউরিন ডিপস্টিকের মাধ্যমে, মানে স্ট্রিপ পাওয়া যায়, সেই স্ট্রিপেই কিন্তু দেখা যায়। তাহলে হিট কোয়াগুলেশনও করতে পারেন, আবার ইউরিন ডিপস্টিক দিয়েও দেখতে পারেন। তাহলে সেখানে 3+ দেখা যাচ্ছে। তার মানে ধরে নেওয়া যায় যে পেশেন্টের কিন্তু অনেক প্রোটিন ইউরিন দিয়ে পাস হচ্ছে, প্রোটিন ইউরিয়া আছে। আর এছাড়া পেশেন্টের অন্য কোনো সিগনিফিকেন্ট কোনো হিস্ট্রি নাই, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন, প্যালপিটেশন। তাহলে তার মানে দেখেন যে তার হার্ট রিলেটেড কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না, বা লিভার রিলেটেড কোনো সিমটম দেখতে পাচ্ছি না, যে জন্ডিস বা এরকম সেরকম কিছু ছিল না। আর এছাড়া একটা ইম্পর্টেন্ট নেগেটিভ দেখেন যে তার কোনো নো হিস্ট্রি অফ হেমাচুরিয়া। তাহলে তার হেমাচুরিয়ার হিস্ট্রিও নেই, আবার রিসেন্ট সোর থ্রোট অর স্কিন ইনফেকশনের কোনো হিস্ট্রি নেই। তাহলে এই সকল হিস্ট্রির ভিত্তিতে আমরা যদি চিন্তা করি যে কি হইতে পারে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা হতে পারে যেটা একটা নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, তাই না? তাহলে নেফ্রোটিক সিনড্রোম আমরা কেন চিন্তা করলাম, তাহলে সেটাই আমাদেরকে এখন চিন্তা করতে হবে। তাহলে নেফ্রোটিক সিনড্রোম জিনিসটা কি? তাহলে সিনড্রোম যখন আমরা বলবো, সিনড্রোম মানে হচ্ছে কতগুলো জিনিসের একসাথে একটা প্রেজেন্টেশন, একসাথে কতগুলো জিনিস থাকে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা এক ধরনের ক্লিনিক্যাল কন্ডিশন। তাহলে এটা একটা নেফ্রোটিক সিনড্রোম ক্লিনিক্যাল কন্ডিশন। তাহলে সেই ক্লিনিক্যাল কন্ডিশনটা আমরা কখন বলবো, সিনড্রোম কখন বলবো, কোন কোন জিনিসের সমন্বয় থাকলে আমরা এটাকে নেফ্রোটিক সিনড্রোম বলতে পারি? তাহলে এক হতে হবে যে পেশেন্টের একটা ম্যাসিভ প্রোটিনিউরিয়া থাকা লাগবে। তাহলে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, তাহলে ম্যাসিভ প্রোটিনিউরিয়া কথাটা বলতে আমরা কি বুঝি? ম্যাসিভ প্রোটিনিউরিয়া বলতে আমরা বুঝি যখন আমরা যদি 24 আওয়ার ইউরিনারি প্রোটিন কালেকশন করি, মানে ইউরিনারি কালেকশন করি, তাহলে রোগীকে আমার বলতে হবে যে আপনি 24 ঘন্টা ধরে আপনি ইউরিন কালেক্ট করবেন, সেই কালেকশনের মধ্যে আমরা প্রোটিন এস্টিমেট করব। তাহলে সেখানে যদি দেখা যায় যে মোর দেন 3.5 গ্রাম পার 24 আওয়ার্স এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ম্যাসিভ প্রোটিনিউরিয়া। তাহলে আমার এটা প্রথমত এটা থাকতে হবে। তাহলে আপনি একটা ইউরিনারি করবেন, এর সাথে সাথে আপনি তার একটা এরকম করে ফেলবেন, যে প্রোটিন এস্টিমেশন করে ফেলবেন। নেক্সট যেটা হচ্ছিল ইম্পর্টেন্ট আরেকটা ইস্যু, সেটা হচ্ছে হাইপো অ্যালবুমিনেমিয়া। তাহলে অ্যালবুমিনের লেভেলটা আমার তাহলে মেজার করতে হবে। তাহলে আমি নেফ্রোটিক সিনড্রোম আমি সাসপেক্ট করব, তাহলে আমার 24 আওয়ার প্রোটিনও করতে হবে, আবার অ্যালবুমিন লেভেলটা দেখতে হবে। তাহলে অ্যালবুমিন লেভেল যদি দেখা যায় যে লেস দেন 2.5 গ্রাম পার ডেসিলিটার এরকম যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমার বলতে হবে যে অ্যালবুমিন লেভেলটা আসলেই কম। তার মানে এই অ্যালবুমিনটা কমে যাচ্ছে কেন? ওই যে প্রোটিন সব ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, এই কারণে অ্যালবুমিন লেভেল কমে গেছে। তাহলে অ্যালবুমিন লেভেলও তাহলে তার সাথে কনকারেন্টলি কম থাকতে হবে। আর একটু আগে আমরা যেটা বললাম যে পেশেন্টের জেনারেলাইজড ইডিমা বা জেনারেলাইজড সোয়েলিং, তাহলে জেনারেলাইজ তার একটা ইডিমা থাকা লাগবে। এবং আরেকটা যেটা বলে যে ডিসলিপিডেমিয়া, যদিও এখন বলে যে কিছু কিছু জায়গায় যে ডিসলিপিডেমিয়া এখন ম্যান্ডেটরি না, বাট আপনারা এখনো পর্যন্ত অনেক পুরনো স্যাররা আছেন, তারা এখন ওইভাবেই চিন্তা করে ডিসলিপিডেমিয়া থাকবে বা এরকম। যদি এখন আর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে এটা বাদ দিয়ে দিছে, বাট আপনারা এরকম, আপনারা স্ক্রিনে কেউ একজন কি দাগাদাগি করিয়া এর সমন্বয় যখন থাকবে, আমরা এটাকে চিন্তা করব যে এটা নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার কেন নেফ্রোটিক সিনড্রোম এটা ডায়াগনোসিস হিসেবে বললেন, প্রফেশনাল ডায়াগনোসিস হিসেবে বললেন, আর ডিফারেন্সিয়ালস অন্য আর কাকে আনা যেত বা কেন ওগুলোকে কনসিডার করলাম না? তাহলে সেগুলো নিয়ে আমরা এখন তাহলে আলাপ করব। তাহলে খেয়াল করে দেখি আমরা আবার যদি আমাদের যে সিনারিওটা